আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শেষ মুহূর্তের প্রস্তুতি, বার্ষিক পরীক্ষার সিলেবাস, অধ্যায়ভিত্তিক প্রস্তুতি, অভিজ্ঞতা এক, রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব, গ বিভাগ, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। রচনামূলক প্রশ্ন 1 নম্বর হচ্ছে, প্রথম মহাযুদ্ধের পটভূমি ও ফলাফল লেখো। উত্তর হচ্ছে 1914 থেকে 1918 সাল পর্যন্ত সংঘটিত প্রথম মহাযুদ্ধ শুরু হয় একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে। বর্তমান বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে 28 জুন 1914 অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ ফার্ডিনান্ডকে সার্বীয় জাতীয়তাবাদীরা গুলি করে হত্যা করলে যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধের আক্রমণকারী অক্ষ শক্তি বা কেন্দ্রীয় শক্তির পক্ষে ছিল জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক, তৎকালীন ওসমানী সাম্রাজ্য। এর বিপক্ষে মিত্রশক্তি ছিল রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, ইতালি, বেলজিয়াম, সার্বিয়া, মন্টিনিগ্রো ও মার্কিন যুক্তরাষ্ট্র। অক্ষশক্তির পরাজয়ের মাধ্যমে এই যুদ্ধের অবসান হয় 1918 সালে। যুদ্ধে 1 কোটি মানুষ প্রাণ হারায় এবং দ্বিগুণ মানুষ আহত হয়। এই যুদ্ধের ফলে বিশাল উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে এবং জার্মানি ও তুরস্কের শক্তি খর্ব হয়। প্রশ্ন 2, জাতিসংঘ গঠনের পটভূমি ও ইতিহাস আলোচনা করো। উত্তর হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে তৎকালীন বিশ্ব নেতৃবৃন্দ একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করার উদ্যোগ নেন। এ লক্ষ্যে 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত বিশ্ব নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি শীর্ষ বৈঠকে মিলিত হন। 1941 সালের আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল আটলান্টিক চার্টারে স্বাক্ষর করেন। 1942 সালে 1 জানুয়ারি ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও সোভিয়েত ইউনিয়ন একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। এটি ইউনাইটেড নেশন ডিক্লারেশন বা জাতিসংঘ ঘোষণা নামে পরিচিত। পরে 2 জানুয়ারি আরও 22টি রাষ্ট্র এ ঘোষণার প্রতি সমর্থন জানায়। এর ধারাবাহিকতায় 1943 সালের অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা রাশিয়ার মস্কো ডিক্লারেশন ঘোষণা করেন। এতে বলা হয়, এই সংস্থা সকল শান্তিপ্রিয় দেশের সার্বভৌমত্ব ও ক্ষমতার নীতির ওপর প্রতিষ্ঠিত হবে। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য ছোট বড় শান্তিপ্রিয় সব দেশের জন্য এই সংগঠনের সদস্যপদ উন্মুক্ত থাকবে। জাতিসংঘ গঠনের রূপরেখা প্রণীত ও গৃহীত হয় 1944 সালের আগস্ট মাসে ওয়াশিংটনের ডুমবারটন ওয়ার্কস সম্মেলনে। প্রথম পর্যায়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া ও 14টি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের মধ্যে আলোচনার সমাপ্তির পর 29 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত চলমান দ্বিতীয় পর্যায়ের আলোচনায় একটি বিশ্ব সংস্থা গঠন ও এর কাঠামো সম্পর্কে প্রস্তাব গৃহীত হয়। সম্মেলনে বিশ্ব সংস্থার নামকরণ করা হয় সম্মিলিত জাতিপুঞ্জ বা জাতিসংঘ। 1945 সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইয়াল্টায় বৃহৎ শক্তির 5টি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন ও ফ্রান্সকে ভেটো ক্ষমতা দেওয়া হয়। 1945 সালের 25 এপ্রিল থেকে 26 জুন 50টি দেশের জনপ্রতিনিধিরা মিলিত হয় 111টি ধারায় সংবলিত জাতিসংঘ সনদ অনুমোদন করে। 24 অক্টোবর সর্বসম্মতিক্রমে 51টি দেশ এতে স্বাক্ষর করে, তাই প্রতি বছর 24 অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়। বর্তমানে বিশ্বের স্বাধীন 193টি দেশ জাতিসংঘের সদস্য এবং ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন পর্যবেক্ষণ হিসেবে রয়েছে। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের
নিউ ইয়র্ক শহরে অবস্থিত, তবে জেনেভা, ভিয়েনা এবং নাইজেরিয়াতে শাখা অফিস রয়েছে। রচনামূলক প্রশ্ন নাম্বার 3 হচ্ছে বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ক বিশ্লেষণ করো। উত্তর হচ্ছে বাংলাদেশের সাথে জাতিসংঘের সহযোগিতামূলক সম্পর্ক দীর্ঘদিনের। 1974 সালের 17 সেপ্টেম্বর 136তম সদস্য হিসেবে বাংলাদেশ জাতিসংঘে যোগদান করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করেন। পরবর্তীতে বাংলাদেশ 1979 থেকে 80 সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে। 1984 সালে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষার ব্যবহার হয়। 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 42তম অধিবেশনে হুমায়ুন রশিদ চৌধুরী বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন। বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্কের সূচনা হয় 1971 সালে মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নেয় জাতিসংঘ। মুক্তিযুদ্ধের সময় পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেওয়া প্রায় 1 কোটি মানুষের ত্রাণ সহযোগিতা জাতিসংঘ ভূমিকা রাখে। বিভিন্ন শরণার্থী শিবিরে ইউএনএইচসিআর ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি, ইউনিসেফ প্রভৃতি সংস্থা শরণার্থীদের জন্য কাজ করেন। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে জাতিসংঘ বৃহৎ আকারে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম হাতে নেয়। এখন পর্যন্ত বাংলাদেশের কর্মরত জাতিসংঘের বিভিন্ন আবাসিক ও অনাবাসিক সংস্থা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান করে আসছে। প্রশ্ন 4, স্থানীয় সরকার কাঠামো কি? বাংলাদেশে বিদ্যমান স্থানীয় সরকার কাঠামোর ধরন ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে দেশের তৃণমূল পর্যায়ের শাসন ও কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থাকে স্থানীয় সরকার কাঠামো বলে। আয়তনে বাংলাদেশ ছোট দেশ হলেও জনসংখ্যা অনেক বেশি, তাই বিপুল পরিমাণ জনগণকে কেন্দ্রীয় সরকারের পক্ষে সরাসরি জনসেবা দেওয়া সম্ভব নয়। এজন্য স্থানীয় পর্যায়ের ছোটখাটো সমস্যার সমাধান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করেন। এ কাজ সম্পাদন এবং স্থানীয় পর্যায়ের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার ব্যবস্থার আওতায় সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ প্রভৃতি রয়েছে। এলাকার প্রয়োজন মেটানোর জন্য এসব প্রতিষ্ঠান কাজ করে। আমাদের দেশে 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। জেলা পর্যায়ে জেলা পরিষদ, উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ এবং গ্রাম পর্যায়ে কয়েকটি গ্রাম নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। স্থানীয় সরকারের সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। এছাড়াও শহরাঞ্চলে নাগরিক সুবিধা পৌঁছে দিতে ছোট শহরে পৌরসভা এবং বড় শহরে সিটি কর্পোরেশন কাজ করে। এছাড়া বাংলাদেশের 3টি পার্বত্য জেলায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় জেলা পরিষদের পাশাপাশি আঞ্চলিক ও গোত্রভিত্তিক স্থানীয় সরকার পরিষদ রয়েছে। প্রশ্ন 5, ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার ইতিহাস এবং এটির গঠন বর্ণনা করো। উত্তর হচ্ছে ব্রিটিশ পূর্ব আমল থেকে বর্তমান সময় পর্যন্ত ইউনিয়ন পরিষদ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় একটি সক্রিয় প্রতিষ্ঠান। ব্রিটিশ আমলে গ্রাম এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য চৌকিদারি পঞ্চায়েত আইন 1870 প্রবর্তিত হয়। পরে 1885 সালে বঙ্গীয় স্থানীয় আইনের মাধ্যমে ইউনিয়ন কমিটি, মহকুমা পর্যায়ে মহকুমা বোর্ড ও জেলা পর্যায়ে জেলা বোর্ড গঠন করা হয়। 1919 সালে পল্লী আইনে চৌকিদারি পঞ্চায়েত ও ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে ইউনিয়ন বোর্ড নামে একটি মাত্র স্থানীয় সরকার প্রতিষ্ঠা করা হয়। 1976 সালে স্থানীয় সরকার অধ্যাদেশে ইউনিয়ন, থানা ও জেলা পরিষদ এই 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু করা হয়। কয়েকটি গ্রামের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। দেশে বর্তমানে 4571টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
ইউনিয়ন পরিষদে প্রতি 5 বছর পরপর নির্বাচনের মাধ্যমে একজন চেয়ারম্যান, ওয়ার্ড ভিত্তিক 9 জন মেম্বার এবং সংরক্ষিত আসনে 3 জন মহিলা মেম্বার নির্বাচিত করা হয়। এদের কার্যকাল 5 বছর। প্রশ্ন 6, বাংলাদেশের শহরাঞ্চলে বিদ্যমান স্থানীয় সরকার ব্যবস্থার বিবরণ দাও। উত্তর হচ্ছে, শহর এলাকায় স্থানীয় সরকার হিসেবে পৌরসভা ও সিটি কর্পোরেশন কাজ করে। ছোট শহরে থানা ও জেলা পর্যায়ে পৌরসভা ও বিভাগীয় পর্যায়ে সিটি কর্পোরেশন কাজ করে। বর্তমানে আমাদের দেশে ছোট বড় মিলিয়ে 330টি পৌরসভা রয়েছে। জনগণের প্রত্যক্ষ ভোটে 5 বছরের জন্য একজন মেয়র, প্রতি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনে মহিলা কাউন্সিলরদের নিয়ে পৌরসভা গঠিত হয়। এলাকার আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে পৌরসভার সদস্য কম বেশি হতে পারে। বাংলাদেশের বড় শহরগুলোতে 12টি সিটি কর্পোরেশন রয়েছে। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর, রংপুর ও ময়মনসিংহে একটি করে সিটি কর্পোরেশন রয়েছে। সিটি কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র। সিটি কর্পোরেশনের আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে কাউন্সিলর সংখ্যা কম বেশি হতে পারে। বড় ও পুরাতন সিটি কর্পোরেশনের জনসংখ্যা ও কাজের পরিধি তুলনামূলক বেশি হয়। প্রশ্ন 7, জেলা পরিষদের 5টি প্রধান কাজ লেখো। উত্তর হচ্ছে, জেলা পরিষদের প্রধান 5টি কাজ নিচে উল্লেখ করা হলো। 1 নম্বর হচ্ছে জেলার বিভিন্ন উন্নয়ন কাজ তদারকি। 2 নম্বর হচ্ছে উন্নয়ন কাজ বাস্তবায়নকারী সংস্থা ও ব্যক্তির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা ও সহযোগিতা করা। 3 নম্বর হচ্ছে উপজেলা ও পৌরসভার সংরক্ষিত এলাকার বাইরে রাস্তাঘাট নির্মাণ। 4 নম্বর হচ্ছে সেতু কালভার্ট নির্মাণ। 5 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন। 8 নং প্রশ্ন হচ্ছে, সিটি কর্পোরেশনের কার্যক্রম বর্ণনা করো। উত্তর হচ্ছে, সিটি কর্পোরেশন শহর এলাকার উন্নয়নের লক্ষ্যে নানাবিধ কার্যক্রম সম্পাদন করে। যেমন বর্জ্য ব্যবস্থাপনা, মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করা, কারিগরি শিক্ষায় আগ্রহী করে তোলা, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ইত্যাদি। এছাড়া সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করে স্বাস্থ্যকর ও ভেজালমুক্ত খাদ্য বিক্রি নিশ্চিত করে। শহরের পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে। পাশাপাশি সকল ধর্মের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সুযোগ নিশ্চিত করে। সড়ক নির্মাণ, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে। রাতের বেলায় সড়কে আলোর সরবরাহ নিশ্চিত করে। এছাড়া সুষ্ঠু নগর পরিকল্পনা, জননিরাপত্তা নিশ্চিত করা, খেলাধুলার আয়োজন করা, তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা ইত্যাদি সিটি কর্পোরেশনের কাজ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের পর্ব এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি প্লেলিস্ট চেক করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।